সারা বছর যে গাছ থেকে আমরা সবজি পেয়ে থাকি এবং সেই সবজি আমরা প্রতিটি মানুষ মানে প্রতিটি পরিবার কিন্তু ফসল হিসেবে গ্রহণ করে থাকি, যা কিনা পার্মানেন্ট গাছ হিসেবে বিবেচিত হয়। আর এই উপকারী সবজিটি হলো পেঁপে। আমরা ছাদ বাগানে কী করে পেঁপে গাছ করতে পারি সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে ছাদ বাগানে কী করে পার্মানেন্ট সবজি হিসাবে পেঁপে গাছ লাগাতে হয় এবং কি তার পরিচর্যা করতে হয়। যেহেতু পেঁপে গাছ একটি বৃক্ষরূপী গাছ হিসেবে বিবেচিত হয়, মানে পেঁপে গাছ অনেকটাই লম্বা হয়, অনেকটাই বড় হয়, কিন্তু ছাদ বাগানে পেঁপে গাছ করতে গেলে গাছটিকে খর্বকার করে রাখতে হবে এবং সেই সমস্ত গাছের থেকে প্রচুর ফলন পেতে হবে খুব অল্প দিনের মধ্যে। আর সেই সমস্ত পেঁপে গাছ করতে গেলে পেঁপে গাছের কিছু ভ্যারাইটি রয়েছে, যারা কিনা খর্বকার আকারে শুরুর থেকেই মানে গাছ লাগানোর 7-8 মাস থেকেই ফল দিতে শুরু করে। তার মধ্যে আমি আজকে যেই গাছটি সম্বন্ধে আপনাদেরকে বলবো বা যেটাকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেটা হচ্ছে আমার ছাদ বাগানের একটি ভ্যারাইটি, সেটা হচ্ছে গ্রিন লেডি। গাছটিকে বসিয়েছিলাম গত 25শে ডিসেম্বর 2025-এ। আজকে 22শে এপ্রিল 2026। তাতেই গাছটির গ্রোথ যেমন নিয়েছে ঠিক তেমনই গাছটিতে কিন্তু ফুল আসতে শুরু করেছে। কি করে করতে পারলাম সেটাই এখন আপনাদের সামনে আমি তুলে ধরব। ডিসেম্বর মাসে যখন আমি গাছটিকে বসিয়েছিলাম তখন কিন্তু এই গাছটি আরও অনেক ছোট ছিল। এই যে ছবিটি দেখছেন বা এই যে ভিডিওর ক্লিপটি দেখছেন, এটা কিন্তু জানুয়ারি মাসের। আমি সে সময় যে মাটি তৈরি করেছিলাম, মানে যে মিডিয়া তৈরি করেছিলাম, যে টব হিসাবে ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে সবজির ক্যারেট। কারণ পেঁপে গাছকে বসাতে গেলে একটু বড় জায়গা দিতে হয়। গাছটি মানে চারা গাছটি ছিল 5 থেকে 6 ইঞ্চি একটি চারা। সে সময় এই যে সবজির ক্যারেটের মধ্যে বসিয়েছিলাম, এটাই কিন্তু তার পক্ষে অনেকটা বড় জায়গা ছিল। এবার আসি, সে সময় আমি মিডিয়া কি তৈরি করেছিলাম। সে সময় আমি মিডিয়া তৈরি করেছিলাম বাগানের যে মাটি, সাধারণ মাটি, সেই মাটি অবশ্যই সেটা দোআঁশ মাটি। তার সঙ্গে সমপরিমাণে নিয়েছিলাম আমি কম্পোস্ট হিসাবে আমি এখানে পুরনো যে গোবর সার সেটাকে ব্যবহার করেছি। তার সঙ্গে মিশিয়ে দিয়েছি 1 মুঠো হাড়ের গুঁড়ো। সেটাকে এই যে সবজির ক্যারেটটি দেখছেন তাতে মিডিয়াটি তৈরি করে আমি এই ক্যারেটে রেখে দিয়েছিলাম 15-20 দিনের জন্য ডিকম্পোজ করে নেওয়ার জন্য। তার সঙ্গে মিশিয়েছিলাম আমি ট্রাইকোডার্মা ভিরিডিটি, যেন মাটির মধ্যে উপকারী ফাঙ্গাসগুলো জেগে উঠতে পারে এবং অপকারী ফাঙ্গাসগুলো ধ্বংস হতে পারে। মাটি তৈরি হয়ে যাওয়ার পর আমি পেঁপের চারা নার্সারি থেকে নিয়ে আসি এবং এই ক্যারেটে বসিয়ে দেই। চারাটি বসিয়ে দেওয়ার ঠিক 1 মাস পর থেকে দিতে শুরু করি খাবার, এবং খাবার হিসেবে ব্যবহার করি তরল খাবার। যেই তরল খাবার ব্যবহার করে আমি আমার ছাদ বাগানে সবজি বলুন, রসালো কাণ্ডযুক্ত ফসল বলুন, যে সমস্ত গাছে নতুন ডাল ছাড়া ফুল ফল হয় না, সে সমস্ত গাছে যে তরল খাবারটি দিয়ে থাকি, আমি কিন্তু এই পেঁপে গাছটিতে সেই খাবারটি 10 দিন অন্তর অন্তর দিতে শুরু করি। কি সেই তরল খাবার, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এরপর যেটা করতে হয় এই গাছটির ক্ষেত্রে, সেটা হচ্ছে পেঁপে গাছ যেমন জল পছন্দ করে, কিন্তু জল জমে থাকা একদমই পছন্দ করে না। এতে কিন্তু শিকড় নষ্ট হয়ে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই গাছে আমি জল দিতাম তখনই যখন দেখতাম ক্যারেটের মাটি শুকিয়ে গেছে, মানে উপরের দিকের মাটি শুকিয়ে গেছে, তখনই কিন্তু আমি গাছে জল দিতাম, তার আগে নয়। এছাড়া দিয়ে গেছি সেই সময় থেকে কীটনাশক হিসেবে আমি এখানে কিন্তু জৈব কীটনাশকই ব্যবহার করেছি, সেটা হচ্ছে কাকা। শুরুর থেকেই যেহেতু আমি কাকা কীটনাশক ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে কাকা 1 নম্বর জৈব কীটনাশক এবং সর্বরোগের দারুণ একটি কীটনাশক। মানে যত ধরনের পোকামাকড় গাছে আক্রমণ করে থাকে তার প্রতিরোধ করার ক্ষমতা একমাত্র কিন্তু জৈব কীটনাশক হিসাবে কাকার রয়েছে, যার জন্য আমি শুরু থেকেই কাকা ব্যবহার করেছি। পেঁপে গাছে সাধারণত মিলিবাগের সমস্যা দেখা যায়, এছাড়া কিন্তু আর খুব একটা পোকার উপদ্রব এই গাছটিতে দেখা যায় না। তবে এই গাছটিতে ফাঙ্গাসের কিন্তু কিছু প্রবলেম রয়েছে, যেমন রয়েছে কাণ্ড পচা রোগ, অ্যানথ্রাকনোস, পাতা ঝলসানো এবং পাউডারি মিল্ডিউ। তার জন্য ব্যবহার করে গেছি আমি কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড হিসাবে ব্লাইটক্স, র্যাডোমিল গোল্ড, সাব, অ্যামিস্টার টপ এবং ব্যাবিস্টিন। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি আমার গাছে, মানে আমার যত ধরনের ফুল ফল সবজি গাছ রয়েছে তাতে আমি কীটনাশক এবং ফাঙ্গিসাইড যা ব্যবহার করি বিভিন্ন ধরনের করি এবং ঘুরিয়ে ফিরিয়ে করি। কিন্তু পেঁপে গাছটির ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র মিলিবাগের সমস্যা, তার জন্যই আমি যেহেতু এই পেঁপের থেকে আমাকে ফসল খেতে হবে, তার জন্যই কিন্তু আমি শুরুর থেকেই কাকা কীটনাশক ব্যবহার করে গেছি। যে সমস্ত ফাঙ্গিসাইডের কথা আপনাদেরকে বললাম সে সমস্ত ফাঙ্গিসাইডই কিন্তু ঘুরিয়ে ফিরে ব্যবহার করে গেছি। যখনই গাছে ফুল আসতে শুরু করে তখন যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমি এই যে গাছের গোড়া কিন্তু সবসময় একদম পরিষ্কার রেখে দিয়েছি এবং মাটি শুকিয়ে এলে তবেই জল দিয়েছি বা দিচ্ছি। খাবার হিসাবে এখন দিতে শুরু করেছি আমি রাসায়নিক খাবার 10-26-26, কারণ গাছে ফুল এলে সে সময় নাইট্রোজেন কম, ফসফরাস এবং পটাশের পরিমাণ যেন সম পরিমাণে থাকে, আর সেটা দিয়েছি আমি 15 দিন অন্তর অন্তর। এবং মাসে 1 দিন করে দিচ্ছি আমি আরেকটি তরল খাবার, যে তরল খাবারটি আমি বানিয়ে দেই আমার ফল গাছের ক্ষেত্রে। সেটা হচ্ছে 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে নেই 05234, তার সঙ্গে 2 ml বায়োভিটা এক্স, 1 গ্রাম মের থেকেও কম, সেটা হচ্ছে বোরাক্স। সেই জলকে ভালোভাবে ডাইলুট করে নিয়ে তার সঙ্গে আমি আরও 1 লিটার জল মিশিয়ে আমার যে ফলের গাছগুলো রয়েছে তাতে কিন্তু দেই। আমি সেই খাবারটি এই পেঁপে গাছের ক্ষেত্রেও দিচ্ছি এই কারণে এই সমস্ত ফুলগুলো যেন সহজেই ঝরে যেতে না পারে। এছাড়া এই যে ফুলগুলো যে হচ্ছে এই ফুলের মধ্যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটোই কিন্তু থাকবে। যেহেতু এই গাছগুলো একটি ভ্যারাইটির গ্রিন লেডি, সুতরাং এদের পুরুষ ফুলের সংখ্যা যদিও কম হয় তথাপি আমি পুরুষ ফুল কম এসে স্ত্রী ফুল যেন বেশি হয় তার জন্য আমি কিন্তু প্ল্যানোফিক্স ব্যবহার করেছি একবার, 1 লিটার জলে 5 ফোঁটা মিশে গাছে স্প্রে করে দিয়েছি। এছাড়া পুরুষ ফুল হলে এবং স্ত্রী ফুল এলে তখন কিন্তু দিয়ে পুরুষ ফুল ভেঙে দিয়ে স্ত্রী ফুলের মধ্যে ঘষে দিতে হবে, তবেই কিন্তু তার থেকে ফল তৈরি হবে। দেখুন এখানে কিন্তু একটি ফল তৈরি হয়ে গেছে। ঠিক এই পরিচর্যা যদি আপনারা আপনাদের ছাদ বাগানের পেঁপে গাছে করে থাকেন তাহলেই চারা গাছ লাগানোর 5 থেকে 6 মাসের মধ্যে আপনারা কিন্তু গাছের থেকে ফল পেতে শুরু করবেন।
আমি এই পেঁপে গাছের পরিচর্যা সম্বন্ধে জানতে গিয়ে আরেকটি জিনিস যেটা জেনেছি, সেটা হচ্ছে কোনো সময় যদি পেঁপে গাছে ফুল আসে অথচ ফুল ঝরে যায়, ভেঙে যায়, কৃষক বন্ধুরা করেন কি, এই যে পেঁপের ডালের মধ্যে কোনো কাঠি বা লোহার কোনো কিছু দিয়ে এই সমস্ত দাগ দাগ করে চিড়ে দেন। এতে নাকি ফুলের থেকে ফল টিকে যায় এবং প্রচুর ফলন হয়। জানি না, আমি সেটা করিনি, সেটা দেখিও নি, শোনা কথা মাত্র। এটা ছিল পরিচর্যা। আর যেহেতু বলেছিলাম আমি যে তরল খাবারটি শুরুতে ব্যবহার করেছিলাম 10 দিন অন্তর অন্তর, কোন সেই তরল খাবার সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আপনাদেরকে একটি তরল খাবার দেখাবো এবং সেটা বানিয়ে দেখাবো। কি তরল খাবার সেটা যেমন বলবো, এর গুণাগুণ কি সেটাও বলবো। এছাড়া এই তরল খাবারটি কিন্তু সম্পূর্ণরূপে জৈবভাবে তৈরি। কোন কোন উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করেছি? জল নিয়েছি, ভাতের ফ্যান নিয়েছি হাড়ের গুঁড়ো, নিয়েছি সর্ষে খোল এবং বায়োভিটা এক্স। এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই খাবারটি তৈরি, যার জন্য আমি এখানে 2 লিটার জল নিয়েছি, ভাতের ফ্যান নিয়েছি 500 ml, হাড়ের গুঁড়ো নিয়েছি 8 চামচ, সর্ষের খোল নিয়েছি 4 চামচ, বায়োভিটা এক্স নিয়েছি 20 ml। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব 5 দিন। 5 দিন পর সেই তরলটিকে আরও 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমি গাছগুলোতে ব্যবহার করেছি, যে গাছে যতটুকু জলের প্রয়োজন ছিল। এই ছিল আজকের ভিডিও। ছাদ বাগানে পেঁপে গাছ করতে গেলে কোন জাতের পেঁপে গাছ লাগাতে হয় এবং শুরুর থেকে পেঁপে গাছের কী পরিচর্যা করতে হয়, এছাড়া তরল খাবার হিসেবে আমরা গাছে কোন খাবার দিয়ে থাকি, সেটা কি করে তৈরি করতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।